বিচারপতিদের অপসারণের ক্ষমতা থাকছে না সংসদের হাতে। সংবিধানের ১৬ সংশোধনী অবৈধ, হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল, রাষ্ট্রপক্ষের অসন্তোষ। রাতভর বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি। সুরমা কুশিয়ারার পানি বিপদসীমার উপরে, চট্টগ্রামে জলাবদ্ধতায় বিপাকে নগরবাসী। রাজধানীর উত্তরায় ৩টি ভবনে আগুনের ঘটনায় ২ জনের লাশ উদ্ধার, ২ জন দগ্ধ। পুড়ে গেছে ভবনগুলোর বেশিরভাগ অংশ। এবারের ঈদে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭০। তথ্য গবেষণা সংস্থার। নজরদারির অভাবই কারণ বলছেন বিশেষজ্ঞরা, জনসচেতনতার তাগিদ। এবং মানব পাচার ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নজরদারিতে রাখার প্রভাব পড়বে জনশক্তি রফতানিতে, আশঙ্কা বিশেষজ্ঞদের। পাচার রোধে উদ্যোগ নেওয়ার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। বিচারপতিদের অপসারণের ক্ষমতা থাকছে না সংসদের হাতে। সংবিধানের ১৬ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চ এই রায় দেন। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে রেখে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ১৬ সংশোধনী আনে সরকার। পরে জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ই মে ১৬ সংশোধনী বাতিল করেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে গত ১ জুন এই মামলার আপিল শুনানি শেষ হয়। শুনানিতে ১০ জন অ্যামিকাস কিউরির মধ্যে ৯ জনই ১৬ সংশোধনী বাতিলের পক্ষে মত দেন। এদিকে রায়ে হতাশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এই রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের যে আশা ছিল, যে স্বপ্ন ছিল যে সংবিধানের মূল অনুচ্ছেদ ৯৬-তে আমরা ফিরে যাব, সেটা আর হলো না। কাজেই আমি অত্যন্ত দুঃখ অনুভব করছি এবং হতাশ অনুভব করছি। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে সিলেটের ১৩টি উপজেলার বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, পুকুরের মাছ, রাস্তাঘাট। সুরমা ও কুশিয়ারা নদী তীরের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেটের বালাগঞ্জ থেকে মৌলভীবাজারের শেরপুর যাওয়ার এই সড়কটি ছিল গ্রাম রক্ষা বাঁধ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে গেছে এই সড়কটি। পানি ঢুকে প্লাবিত হয়েছে বালাগঞ্জ ইউনিয়ন ও ওসমানীনগর উপজেলার ৪টি গ্রাম। টানা বৃষ্টি আর উজানের ঢলে সিলেটের ১৩টি উপজেলার সবকটি কম বেশি প্লাবিত হয়েছে। এর মধ্যে বালাগঞ্জ, ওসমানীনগর ও ফেঞ্চুগঞ্জ সহ ৮টি উপজেলার প্রায় ৮০% এলাকা প্লাবিত হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার প্রায় ৩,০০০ হেক্টর এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ৩ লাখ মানুষ। এরই মধ্যে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। তবে দুর্ভোগ চরমে পৌঁছালেও পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন এই এলাকার মানুষ। যাওয়াও আর অসুবিধা, এর বাকি গাড়ি ঘোড়া চলতেছে না, যানবাহন কোনো চলতেছে না। আমরা তো বহুত অসুবিধার মধ্যে আছি। মানুষের জিজ্ঞাসা করছে না বলে আমরা রিলিফ আপনারা পাওয়ার যোগ্য, আমরা রিলিফ দিতাম। বন্যায় আপনারা খুব ক্ষতিগ্রস্ত করছে, এই করছে সেই করছে, কোনো কিছু তারা হয়েছে না। কোনটা দিচ্ছেন না, আমরা কিছু পাইছিও না, আমরা পাই না। কোনটা না করে আমরা দিতে না, কোনটা তোমরা লাগতো না। এদিকে বন্যা কবলিত মানুষের জন্য খোলা ৯টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন অনেকে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ১৩৭ মেট্রিক টন চাল এবং ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তাদের সহযোগিতা করতেছি যেভাবে সরকার থেকে এই অনুদানগুলা দেওয়া যায়। ইউএনও সরকারের সাথে আমাদের যোগাযোগ আছে সবসময়, বা উপজেলা চেয়ারম্যান আছে, ওনার সাথে আমাদের সবসময় যোগাযোগ আছে। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য বিভাগ থেকে ১৪৮টি মেডিকেল টিম কাজ করছে। বন্ধ রয়েছে ৭টি উপজেলার ১৬১টি প্রাথমিক ও ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। এদিকে কুশিয়ারা ও সুরমা নদীর পানি প্রতিটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে সিলেটের বালাগঞ্জ উপজেলায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। বন্যা পরিস্থিতির খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম। ধন্যবাদ তামিম। সিলেটের যে সমস্ত বন্যা কবলিত এলাকার বানভাসী মানুষ রয়েছেন তাদের জন্য কোনো নতুন সুসংবাদ নেই, বরঞ্চ এই যে বন্যা পানি বাড়ছে তার একটি দুঃসংবাদ আছে। গতকালকে থেকে আজকে এই
কিছু সময় আগে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমি যে তথ্য জেনেছি, সেই তথ্যে গতকাল থেকে আজকের এই দুপুর পর্যন্ত 4 সেন্টিমিটার পানি বেড়েছে। এই পানি বাড়ার গতি অব্যাহত রয়েছে। কারণ হচ্ছে কি উজানে বিপুল বৃষ্টি হচ্ছে, যেখানে চেরাপুঞ্জি সহ আসাম এবং মেঘালয়ের যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোতে বৃষ্টি হচ্ছে অনবরত অবিরাম বৃষ্টির ফলে উজান থেকে পাহাড়ি ঢল নামছে। সিলেট অঞ্চলেও বৃষ্টি এখনো থেমে যায়নি। এক সপ্তাহের মধ্যে তার কোনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। আমি এখানে দাঁড়িয়ে আছি একেবারে বালাগঞ্জ উপজেলা সদরে, আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাকে দেখাতে চাই, এই যে যে কুশিয়ারের যে ডাইকটি রয়েছে, এই ডাইক যে সড়ক, এই সড়কটি ভেঙে গেছে। এইভাবে কয়েকটি জায়গায় ভেঙে গেছে, ভেঙে এই সড়ক যোগাযোগ একেবারে বিপর্যস্ত অবস্থায় ফেলে দিয়েছে বালাগঞ্জের। আমি এখন আমার সাথে এখানে রয়েছেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান, বালাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান। আমি একটু জানতে চাইবো বালাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ সিংহ আপনার কাছে, যে এই যে বানভাসী মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে আপনারা কিছু সময় আগে দুর্যোগ ব্যবস্থাপনা একটা সভা করেছেন, এরপরে আপনারা বানভাসী মানুষের জন্য কি ত্রাণ তৎপরতা বা কি ব্যবস্থাপনা নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের ৬টি ইউনিয়নে আমাদের বন্যা উপদ্রুত। আমরা বিভিন্নভাবে সরকারের পক্ষ থেকে বা স্থানীয় জনসাধারণের সাহায্যের মাধ্যমে এই বন্যা দুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে সরকারের কাছ থেকে প্রায় 400 মেট্রিক টন চাল এবং আমরা নগদ অর্থ পেয়েছি প্রায় 59 লক্ষ টাকা। এগুলো বিতরণ হয়ে গেছে বিভিন্ন পর্যায়ে। প্রায় এখন এই পর্যায়ে আমরা 12 মেট্রিক টন বিতরণ করছি। আমরা আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, উপজেলা পরিষদের স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আছেন। আমরা এখন কিন্তু যাচ্ছি যে আমাদের ত্রাণ বিতরণের জন্য। তা আমাদের ত্রাণ কার্যক্রম চলমান আছে এবং আমরা সরকার এবং জনসাধারণকে নিয়ে আমরা যারা বানভাসী মানুষের পাশে আছি। ধন্যবাদ আপনাকে। তামিম, আপনি শুনছিলেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তা যে দুর্যোগ ব্যবস্থাপনার সভা করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা সভা করেই এখন উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নিয়ে উনি বানভাসী মানুষের কাছে নৌকা করে ত্রাণ নিয়ে বিতরণের জন্য যাচ্ছে এবং এইভাবে প্রতিটি ইউনিয়ন, যে 6টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে ওনারা নৌকা করে যে তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেবেন। এইভাবে সিলেট অঞ্চলের প্রত্যেকটি উপজেলায় একই ব্যবস্থা করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ এলাকায় মাননীয় শিক্ষামন্ত্রী সফর করছেন। উনিও বানভাসী মানুষের কাছে যাচ্ছেন, ত্রাণ নিয়ে যাচ্ছেন, নগদ অর্থ বিতরণ করছে। মোটামুটি বলা যায় এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে। এখন বানভাসী মানুষের এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে, এটিই চাচ্ছেন সবাই। তামিম, এই ছিল সিলেটের বানভাসী মানুষের দুঃখ দুর্দশার সর্বশেষ খবর। সিলেটের বালাগঞ্জ উপজেলা থেকে সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। রাত থেকে ভারী বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, তলিয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা। এতে বিপাকে পড়েছে নগরবাসী। সকালে ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েন স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী সাধারণ মানুষ। জলাবদ্ধতার কারণে যানবাহন না পেয়ে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল 6টা পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় চট্টগ্রামে 37.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিপাতে নগরীর চকবাজার, 2 নম্বর গেট, আগ্রাবাদ, এক্সেস রোড সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি হতে না হতে মার্কেটের মধ্যে পানি হয়ে যায়, আমাদের কষ্ট অনেক বেড়ে যাচ্ছে। অনেক মহিলারা নালায় পড়ে যাচ্ছে, স্কুলের বাচ্চাগুলো নালায় পড়ে যাচ্ছে, অনেক সমস্যা। গাড়ি পানি করলে পানি নষ্ট হয়ে যায়, গাড়ি আমাদের অনেক নষ্ট, ওয়ারিং নষ্ট হয়ে যায়, দিয়ে পানি ঢুকে যায়। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামে 2 নম্বর গেট এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। ইকবাল, আপনাকে যেটি বলতে পারে, আসলে এখন 3টি সমস্যা আছে চট্টগ্রামের মানুষ। একটি জলজট অর্থাৎ জলাবদ্ধতা, আর এই জলাবদ্ধতার কারণে সৃষ্ট যানজট। পাশাপাশি আরেকটি আতঙ্ক এখন ভর করছে, সেটি হচ্ছে পাহাড় ধস হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু কালকে গভীর রাতে থেমে থেমে ভারী বৃষ্টি হয়েছে এবং আজকে সকাল থেকেও কিন্তু বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস যেটি বললেন যে গত সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় 31.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল এবং সকাল 9টা থেকে আজ 12টা পর্যন্ত দুপুর প্রায় 37 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে
হিসেবে তারা বলেছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে দৃশ্যগুলো আসলে প্রতিটি গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে এটি আসলে বিমানবন্দর সড়ক চট্টগ্রাম, এই সড়ক দিয়ে চট্টগ্রাম বন্দরে যাওয়া হয়। এইখানে কোমর সমান পানিতে তলিয়ে গেছে, অনেক হাঁটু সমান পানিতে অনেকে তলিয়ে গেছে। আমি আপনাকে যদি দেখাই যে যানজটের জলজটের পাশাপাশি যে যানজটের যে সমস্যা হয়েছে, আপনি হয়তো আপনাকে দেখলে এই বিষয়টা আপনি দেখতে পাবেন। এখন আমার সামনে যে আসলে কাভার ভ্যানটি আসছেন, এখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে চট্টগ্রামের। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনি হয়তো দেখতে পাচ্ছেন দীর্ঘ যানজট, এদিকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার এখন থেকে চট্টগ্রামের এই আমি যেখানে দাঁড়িয়ে আছি 2 নম্বর গেট থেকে একেবারে বহদ্দাহাট পর্যন্ত দীর্ঘ যানজটের কবলে পড়ে আছে সাধারণ মানুষ। এই যানজটের কবলে পড়ে মানুষ কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা বেছে নিয়েছে। আপনাকে আমি দেখাচ্ছি একটি দৃশ্য, আপনি হয়তো দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু আটকে থাকার পর গন্তব্যস্থলে যেতে না পেরে কিন্তু ফ্লাইওভারের উপর দিয়ে যে রাস্তা রয়েছে, আসলে এগুলো যা প্রকৌশলীরা এখানে কাজ করেন সেই রাস্তা দিয়েই যাতায়াত করার চেষ্টা করছেন। এটা খুব ঝুঁকিপূর্ণ রাস্তা, এই যে রাস্তায় তারা বেছে নিয়েছেন। আসলে এখান থেকে যদি একটু লোহা বা কোনো কিছু পড়ে তাহলে একটু দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এখানে কর্তৃপক্ষ তাদেরকে বলা হয়েছে এখান থেকে না ওঠার জন্য, তারপরেও কিন্তু তারা অনেকে জীবনের ঝুঁকি নিয়েই, যেহেতু অনেকে গুরুত্বপূর্ণ কাজ থেকে যায়, গুরুত্বপূর্ণ কাজে যেতে হয়, সেই জন্য কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে উঠে তারা গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছেন। কারণ এখান থেকে উঠলে বহদ্দাহাট যাওয়া যাবে এবং এখান থেকে উঠেই কিন্তু ওয়াসা যাওয়ার একটা পথ রয়েছে ফ্লাইওভারের উপর দিয়ে। তো সবকিছু মিলিয়ে আসলে চট্টগ্রামের মানুষ বলা যায় খুব দুর্ভোগের মধ্যে রয়েছে, খুব ভোগান্তির মধ্যে রয়েছেন। একদিকে যানজট আর অন্যদিকে জলজট, পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে যেটি বললেন যে আসলে পাহাড় ধসের যে সম্ভাবনা রয়েছে। আপনি হয়তো সবকিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রাম মানুষ এখন বিপদের মধ্যে রয়েছে, বিপাকে রয়েছেন। ঘর থেকে মানুষ বের হতে পারছেন না এবং যারা ঘর থেকে বের হয়েছে গন্তব্য উদ্দেশ্যে যাওয়ার জন্য তারা কিন্তু সমস্যায় পড়েছেন। আর যেটি বলা যায় যে গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আছে, বিশেষ করে চট্টগ্রামে ভোগ্য পণ্যের বাজার চাকতাই, খাতুনগঞ্জে, এখানে বিশাল বিশাল কিন্তু পাইকারি বাজার রয়েছে, পাইকারি দোকান রয়েছে, সেখানে কিন্তু ভোগ্য পণ্যগুলো একটু বৃষ্টি হলে সে ভোগ্য পণ্য নষ্ট হয়ে যায়। তো সবকিছু মিলিয়ে বিপাকের মধ্যে আছে, দুর্ভোগে আছে চট্টগ্রামের মানুষ, এটাই বলা যায়। ইকবাল। রাতভর টানা বৃষ্টিতে চট্টগ্রামে বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন শফিকুল আলম। মহেশখাল বাঁধটি অপসারণ হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মেলেনি চট্টগ্রামের আগ্রাবাদ হালিশহর এলাকার বাসিন্দাদের। প্রতিদিন জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে এসব এলাকা। এই অবস্থায় দ্রুত স্লুইস গেট নির্মাণের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নগর তীরবর্তী বঙ্গোপসাগর থেকে জোয়ারের পানির প্রবেশ ঠেকাতে 2015 সালে সিটি কর্পোরেশনের অনুরোধে নগরীর মহেশখালে অস্থায়ী বাঁধ নির্মাণ করে বন্দর কর্তৃপক্ষ। প্রথম দিকে কয়েকটি এলাকায় সুফল পেলেও ধীরে ধীরে নানা সমস্যার কারণে সিডিএ আগ্রাবাদ হালিশহর এলাকার মানুষের কাছে বাঁধটি গলার কাটা হয়ে দাঁড়ায়। বর্ষা আসলে এই বাঁধের কারণে কয়েক লাখ মানুষকে দিনের পর দিন পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাতে হচ্ছিল। কারণ বর্ষা কিংবা জোয়ারের পানি বের হওয়ার তেমন কোনো ব্যবস্থা ছিল না এ বাঁধে। তীব্র সমালোচনা ও এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে শেষ পর্যন্ত কয়েকদিন আগে সিটি কর্পোরেশন ও বন্দর কর্তৃপক্ষ বাঁধটি অপসারণ করে। যেভাবে বাঁধটা হওয়ার কথা ছিল সম্ভবত কোনো অদক্ষ লোক দিয়ে এটা করানো হয়েছে ডিজাইনটা, যেটার জন্য আজকে এই গচ্ছাটা। বাঁধে প্রচুর পরিমাণে ময়লা জমার কারণে এবং যে কয়টি সেখানে ছিদ্র ছিল, যেগুলো আমরা পাইপ বলি, সেই পাইপগুলো দিয়ে পানি যথেষ্ট পরিমাণে যাচ্ছিল না। অস্থায়ী বাঁধটি ভাঙার ফলে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পেলেও জোয়ারের পানিতে প্লাবিত হওয়া থেকে রেহাই পায়নি এলাকাবাসী। বাঁধটা এমনভাবে করা হয়েছে যার কারণে পানিটা নামতে একটু কষ্ট হতো, পানি একটু সময় নিত, যার কারণে আপনার জনভোগটা বেশি হতো। 7 ফুট কেটে দেওয়ার পরে এখন পানি জমে থাকলেও মানে কি চলে যায়। এখন আমরা মনে করি কি ওদিকে পুরোটা যদি ভেঙে দেয় তাহলে মনে করেন না পানিটা আসবে কিন্তু আবার সাথে সাথে চলে যাবে। জোয়ারের পানির প্রবেশ ঠেকাতে দ্রুত সবার পরামর্শ নিয়ে সুইচ গেট নির্মাণ করা দরকার বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। আবাসিক এলাকা সিডিএ কে ঘিরে একটা পরিকল্পনা নেওয়া যেতে পারে এবং প্রায়োরিটি হলো যে এখন জোয়ারের পানিটাকে থামানো এবং এটা স্লুইস গেটের মাধ্যমে একমাত্র করা সম্ভব। আর সিটি মেয়রও জানালেন মন্ত্রণালয়ের অনুমতি পেলেই সবার পরামর্শ নিয়ে সুইচ গেট নির্মাণ করা হবে। সুইচ গেট নির্মাণ করার থেকে কিন্তু সুইচ গেট রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করাটা হলো যে অনেক বেশি কঠিন এবং চ্যালেঞ্জ। বন্দর কর্তৃপক্ষের বক্তব্য হলো যে আমাদের তো সেই এক্সপার্টিস নেই, তো সুতরাং আমরা অর্থায়ন করতে পারবো সরকারের সম্মতি প্রদান সাপেক্ষে। আগ্রাবাদ হালিশহর ও সিটি এলাকায় 5 থেকে 6 লাখ লোকের বাস। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ,
চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, নতুন শর্তের কারণে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আম রফতানি করতে না পারায় বেকায়দায় চাঁপাইনবাবগঞ্জের বাগান মালিক ও চাষিরা, ব্যাপক ক্ষতির শঙ্কা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় বৈঠক শুরু হয়। এতে যোগ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ মন্ত্রিসভার সদস্যরা। বৈঠক শেষেই মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সাংবাদিকদের ব্রিফিং করার কথা রয়েছে। রাজধানীর উত্তরায় 5 নম্বর সেক্টরে একে টাওয়ার, সিশেল টাওয়ার সহ পাশাপাশি 3টি ভবনে আগুনের ঘটনায় 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দগ্ধ 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায় ভোর 5টার দিকে প্রথমে 21 রেস্তোরাঁ ভবনে আগুন লাগে, পরে পাশের 6 তলা ভবন এবং 3 তলা আরেকটি ভবনে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় সকাল 7:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ভবন 3টির ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে আগুন লাগার কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশিস বর্ধনকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গ্যাস আছে না, গ্যাস বাস্ট হয়েছে, গ্যাসের একটা লাইন আছে, ওটা ব্লাস্ট হয়েছে। ব্লাস্ট হওয়ার পরে দ্রুত একটা আওয়াজ হয়েছে, আওয়াজ দেওয়ার পরে সাথে আগুন ধরে গেছে। আগুনের ইমপ্রুভমেন্ট হয়েছে, এখন আপনারা দেখছেন তেমন একটা স্মোক নেই। ডিটেল সার্চ অ্যান্ড রেস্কিউ পরিচালনার মাধ্যমে আমরা 2টে ক্যাজুয়ালিটি পেয়েছি, একটা ছেলে এবং একটা মেয়ে। ছেলের বয়স আনুমানিক 35 থেকে 40, মেয়ের বয়স 25 থেকে 30। তাদেরকে আমরা ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেছি। কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি তৎপরতার অভিযোগে পুলিশ বাদী হয়ে নব্য জেএমবির শীর্ষ নেতা আইয়ুব বাচ্চুর স্ত্রী আরশাদি জাহান তিথিকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে। পুলিশ জানায় গতরাতে এসআই রকুন বাদী হয়ে ভেড়ামারা থানায় 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনে তিথি সহ 9 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এদিকে শনিবার আটককৃত 4 জনকে সকালে জেল হাজতে পাঠানো হয়। গত শুক্রবার রাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামন্দিপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে তিথি সহ 4 জনকে আটক করে পুলিশ। বাড়িটি থেকে 2টি সুইসাইড ভেস্ট, একটি পিস্তল ও 10 কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। মানব পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নজরদারি তালিকায় রাখায় জনশক্তি রফতানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পাচার বন্ধে দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি দিয়েছেন তারা। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাচার রোধে নেওয়া উদ্যোগসমূহ পর্যালোচনা না করেই বাংলাদেশকে নজরদারি তালিকায় রাখা হয়েছে। প্রসূন আশিসের রিপোর্ট। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানব পাচার বিষয়ক প্রতিবেদন ট্রাফিকিং ইন পারসনস প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এতে বাংলাদেশি পুরুষ ও নারী কর্মীদের জোর করে কাজে বাধ্য করার পাশাপাশি যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়। মানব পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করার অভিযোগে বাংলাদেশকে 1 ধাপ নামিয়ে 2 নম্বর ধাপের নজরদারি তালিকায় রাখা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষজ্ঞদের মতে এমন প্রতিবেদনে দেশের মর্যাদাহানির পাশাপাশি জনশক্তি রপ্তানির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। আমরা ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দিস, কারণ আমাদের একটা পাঠানো নারী যাতে কোনো রকমের অসুবিধা না পড়ে। টিয়ার 2 অবজারভেশন যদি কোনো রকম উইথড্র হয়ে যায় এবং আমরা টিয়ার 3-তে পড়ে যাই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ইউএন সেকশনটা আমাদের উপর পড়বে। এটা একটা অ্যালার্মিং আমাদের দেশে। বিদেশ যেতে হলে কি কি তার কাগজপত্র থাকা প্রয়োজন, এই অ্যাওয়ারনেস গুলা জনশক্তি কর্মসংস্থান অফিস থেকে যদি মানুষকে সচেতন করা হতো, তাহলে হয়তো মানুষ কিছু সচেতন হতো এবং পাচারটা কমে আসতো। তবে মানব পাচার কিংবা শ্রমিকদের যৌন নির্যাতনে বাধ্য করার ক্ষেত্রে উন্নত দেশগুলো কম দায়ী নয় বলে মন্তব্য করেন অভিবাসী বিশেষজ্ঞরা। ব্যাপক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এখানে চলছে, এইগুলোর তো একটা পজিটিভ আউটকাম তাহলে থাকা উচিত। সরকারকে দায়ী করবার পাশাপাশি আন্তর্জাতিক দাতা সংস্থা যেভাবে কাজ করছেন সেটাকেও দায়ী করতে পারি। অন্যদিকে যে এনজিওরা কাজ করছেন ট্রাফিকিং নিয়ে, আমরা তাদেরও এখানটায় তাহলে ঘাটতি বলতে পারি। মানব পাচার বন্ধে সংশ্লিষ্ট আইন বাস্তবায়ন সহ এখনই সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তারা। হোম মিনিস্ট্রি যে 22 জনের লিস্ট তৈরি করেছিলেন
পার্লামেন্টের সদস্য পর্যন্ত নাম সেখানটায় ছিল। এদের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন হয়নি সেই ধরনের। এই ইমিগ্রেশন অফিসিয়াল যারা এটাকে ছেড়ে দিয়েছিলেন তাদের বিরুদ্ধে আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হোক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, ফরেন মিনিস্টার সমন্বয়ে একটা কমিটি করে এটার প্ল্যান অফ অ্যাকশন তৈরি করতে হবে। এদিকে মানব পাচার রোধে বাংলাদেশ তৎপর রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিবেদন তথ্য নির্ভর নয়। তাদের স্টেট ডিপার্টমেন্ট আমাদেরকে এক ধাপ নামিয়ে দেওয়া, আমি মনে করি তথ্যের কিছু অভাব রয়েছে। আমি নিশ্চয়ই মনে করছি যে তাদের এই ভুল ভাঙবে। বহু এই পাচারকারী ধরেছি, আমাদের দেশে এদের অবস্থান নেই। যাদেরকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিচার কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মিথ্যা ইনফরমেশন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, প্রথমবারের মতো কনফেডারেশনস কাপের শিরোপা জার্মানির। স্টেন্ডেলের গোলে চিলিকে 1-0 গোলে হারালো বিশ্ব চ্যাম্পিয়নরা। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে এবারের ঈদে 181টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 170 জন। এর মধ্যে মহাসড়কে মোটরসাইকেল আর হিউম্যান হলার চালিয়ে প্রাণ গেছে 30%। নজরদারির অভাব আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তবে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার তাগিদ কর্তৃপক্ষের। অতিরিক্ত যাত্রী পরিবহন, মহাসড়কে মোটরসাইকেল আর হিউম্যান হলারের মতো যানবাহনের আধিক্য কিংবা বেপরোয়া গতি, এসব কারণে প্রতি বছরই প্রাণ দিতে হয় সাধারণ মানুষকে। আর হতাহতের সংখ্যাও নেহাত কম নয়। ঈদ এলে এই সংখ্যা যেন আরো বেড়ে যায়। এমন দুর্ঘটনার কবলে যে শুধু ঘরমুখ যাত্রীরাই পড়েন তা নয়, এর শিকার হতে হয় মহাসড়ক কেন্দ্রিক স্থাপনা সহ সাধারণ মানুষকে। অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে 20 জুন থেকে 30 জুন পর্যন্ত 181টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে 392 জন, প্রাণ হারিয়েছে 170 জন। দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করলে দেখা যায় পথচারী 36%, মুখোমুখি সংঘর্ষ 29%, পেছন থেকে ধাক্কা 15%, নিয়ন্ত্রণ হারানো 13%। আর যানবাহনের ক্ষেত্রে 29% বাস, 18% ট্রাক, শতকরা 17% হিউম্যান হলার, 13% মোটরসাইকেল আর 9% মাইক্রোবাস। সহজে ব্রেক করতে পারে না, সহজে আপনার থামতে পারে না, ইভেন তার হয়তো হেডলাইট বা ইন্ডিকেটর সিস্টেমও নাই। দেখা যাচ্ছে এই সমস্ত গাড়িগুলোই আপনার মহাসড়কে অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে। সরকারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করে তাদের মধ্যে এই সড়ক নিরাপত্তার ইস্যুগুলোতে কিন্তু আমরা কোনো রকমের সমন্বয় লক্ষ্য করি না। তাই সড়ক পথে এমন বাড়তি চাপ সামাল দিতে প্রশাসনের তৎপরতা বাড়ানো উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। নজরদারিটা কিন্তু থাকতে হবে। এটা আমাদের আগের থেকেও শঙ্কা ছিল যে ছোট ছোট গাড়ি কিন্তু বেড়ে গেলে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাবে। আমাদের কৌশলটা হওয়া উচিত দ্রুত গতিতে যেন গাড়িটা চালাতে না পারে। এদিকে হাইওয়ে পুলিশ বলছে শুধু প্রশাসন নয়, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সচেতন হতে হবে সাধারণ মানুষকে। যাত্রী যারা ব্যবহার করতেছে তাদের সচেতনতা, তারা যদি জানে যে এটাতে দুর্ঘটনার আপনার রিস্ক ফ্যাক্টর বেশি, আপনার এই দুটাকে কম্পেয়ার করলে তখন তারা চলবে না। এই সাথে আপনার অল্টারনেট যানবাহন চলে আসাটাও একটা জরুরি। মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চালকদের সতর্ক করতে লাগানো হয়েছে এ ধরনের সাইনবোর্ড, তারপরও ঘটছে দুর্ঘটনা। একটুখানি অসাবধানতা আর মহাসড়কে অনাকাঙ্ক্ষিত যানবাহনের অবাধ বিচরণকেই এজন্য দুষছেন বিশেষজ্ঞরা। সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন তারা। রাশেদ জীবন, সময় সংবাদ, ঢাকা সিলেট মহাসড়ক, নরসিংদী। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ অংশে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক সিসি ক্যামেরাগুলো মনিটর করা হচ্ছে। এতে মহাসড়ক এখন অনেকটাই নিরাপদ বলে মনে করছেন সাধারণ মানুষ। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনা রশিদের রিপোর্ট। অপরাধ দমন, অপরাধীদের শনাক্ত, যানজট নিরসন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়কে ক্লোজড সার্কিট ক্যামেরা বসিয়েছে পুলিশ। জেলার প্রবেশমুখ থেকে ভালুকা, ত্রিশাল ও ময়মনসিংহ সদরে মহাসড়কের 65 কিলোমিটার এলাকার পুরোটাই এখন সিসি ক্যামেরার আওতায়। পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত অত্যাধুনিক কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক সিসি ক্যামেরাগুলো মনিটর করা হয়। ক্যামেরাগুলো 4 মেগাপিক্সেলের আইপি ক্যামেরা এবং যেহেতু এগুলো আইপি ক্যামেরা, এর বড় সুবিধা হচ্ছে যে আমরা যারা
অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে আছি, তারা তাদের মোবাইলের আইপি ইউজ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ক্যামেরাগুলোকে সুপারভাইজ করতে পারবেন। ফলে যে কোনো জায়গায় যে সমস্যা উত্থাপিত হয়েছে সেগুলো তারা মেসেজ কমিউনিকেশনের মাধ্যমে ওই জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয়েছে। সিসি ক্যামেরা স্থাপন করায় মহাসড়ক এখন অনেকটাই নিরাপদ বলে মনে করেন সাধারণ মানুষ। তবে সার্বক্ষণিক মনিটরিং এর মাধ্যমে যে কোনো ঘটনা দুর্ঘটনায় দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সিসিটিভি ক্যামেরা লাগানোর পরে রাস্তায় হাইজ্যাক ছিনতাই অনেকটাই বন্ধ হয়েছে। একটা ছেলে ইফটিজিং করতে চাইছিল রোডের মধ্যে, এই সিসি ক্যামেরার মধ্যে তাকে ধরে চালান দেওয়া হয়েছে ময়মনসিংহ। সিসি ক্যামেরা বসানোর পর থেকে আমরা গাড়ি খুব সতর্ক চালাই, কোনো পারাপারি করি না, হোরাহরি করি না। জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানালেন, মহাসড়কে সিসি ক্যামেরা স্থাপনের সুফল পাওয়া যাচ্ছে। সিসি ক্যামেরা অ্যাক্সিডেন্টের চিত্রগুলো দেখে সত্যিকার অর্থে কার কি অপরাধ ছিল সেটা কিন্তু আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা হয়েছে। এবং যারা বাসে আগুন দিয়েছে তাদের হাতে পেট্রোল নিয়ে মুভ করা, আগুন দেওয়ার এই দৃশ্যগুলো কিন্তু আমরা রেকর্ডভুক্ত করেছি এবং তাদের এগেইনস্টে আইনানুগ ব্যবস্থা হচ্ছে। পর্যায়ক্রমে পুরো বিভাগীয় শহর এবং শহরের আশপাশের সকল গুরুত্বপূর্ণ এলাকা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে বলেও জানান পুলিশ সুপার। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সিরাজগঞ্জের তাড়াশে হঠাৎ করে দেখা দিয়েছে গরুর খুরা রোগ। এ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় অর্ধশত গরু মারা গেছে। তাছাড়া অসুস্থ হয়ে পড়েছে আক্রান্ত এলাকার বেশিরভাগ গবাদি পশু। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন খামারি ও কৃষকরা। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, খুরা রোগ প্রতিরোধে আক্রান্ত এলাকায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সিরাজগঞ্জ থেকে অমৃত সেনের ছবি নিয়ে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। গত 2রা জুন জেলার তারাস উপজেলার চৌরা গ্রামের খামারি হাসান আলী চান্দাইগোনা পশুর হাট থেকে একটি অসুস্থ গরু কিনে আনেন। আর সেই অসুস্থ গরুর মাধ্যমে ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে খুরা রোগ। পুরো গ্রামে দেখা দেয় গবাদি পশুর এই রোগের প্রাদুর্ভাব। এই রোগে সংক্রমিত হয়ে গত 15 দিনে মারা গেছে প্রায় অর্ধশতাধিক গরু। তাছাড়া অসুস্থ হয়ে পড়েছে গ্রামের বেশিরভাগ গবাদি পশু। হঠাৎ গ্রামে খুরা রোগ দেখা দেয় আতঙ্কিত হয়ে পড়েছেন খামারি ও কৃষকেরা। আর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকটা দিশেহারা তারা। তবে যেসব গবাদি পশু অসুস্থ রয়েছে সরকারিভাবে তারা কোনো চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ খামারি ও কৃষকদের। অসুখ হওয়ার পর আমি ডাক্তার নিয়ে আসলে ডাক্তার চিকিৎসা দিয়ে যায়, কিন্তু ওই ব্যাধিটা কি ব্যাধি বুঝতে হলো না। 3টা গরু আমার 1 দিন 2 দিনের মধ্যে মারা যায়। আমার গরু 7টা গরু অসুস্থ হয়ে গেল, মুখ দিয়ে লালা বাড়ায়, পায়ের খুরা। গত 10-15 দিনে আমাদের গ্রামে 45 থেকে 50টা গরু প্রায় এই খুরা রোগে মারা গেছে। উপজেলায় কোনো চিকিৎসা পর্যন্ত গ্রামে আসে নাই এবং খামারিদের কোনো তালিকা তৈরি করে নাই। তবে জেলা প্রাণী সম্পদ বিভাগের শীর্ষ কর্মকর্তার দাবি, খুরা রোগ প্রতিরোধে আক্রান্ত এলাকায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ফলে অনেকটা নিয়ন্ত্রিত হয়ে এসেছে এই রোগ। আমরা বাছুরের পোস্টমর্টম করে ওনার লিভার, লাংস, কিডনি, হার্ট আমরা ঢাকা প্রেরণ করেছি। আর তাৎক্ষণিকভাবে ওখানে আমরা চিকিৎসা ব্যবস্থা জোরদার করেছি, মানুষকে মুভমেন্ট রেস্ট্রিকশন করেছি প্রাণীর। পাশাপাশি আমরা আশেপাশে গ্রামগুলোতে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছি। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলায় মোট গরুর সংখ্যা প্রায় 10 লাখ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে গত বছরের চেয়ে এবছরে কয়েক গুণ বেশি আম উৎপাদন করেছেন চাঁপাইনবাবগঞ্জের আম বাগান মালিক ও চাষিরা। কিন্তু রফতানিকারকদের নতুন শর্তের কারণে আম রফতানি করতে না পারায় বেকায়দায় পড়েছেন তারা। বাগান মালিকরা বলছেন, আম রফতানি করতে না পারলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে তাদের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুবের রিপোর্ট। সুস্বাদু আম উৎপাদন হলেও রপ্তানিতে তেমন কোনো অবস্থান ছিল না বাংলাদেশের। 2015 সালে পরীক্ষামূলকভাবে ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহারের পর সফলতা পাওয়ায় শুরু হয় আম রপ্তানি। কৃষি বিভাগ ও ফল বিজ্ঞানীদের পরামর্শে এই পদ্ধতিতে আম উৎপাদন করে গত বছর বেশ লাভবান হয় চাঁপাইনবাবগঞ্জের অনেক আম ব্যবসায়ী। 2015 সালে মাত্র 3 মেট্রিক টন আম দিয়ে রপ্তানি শুরু হলেও 2016 সালে আম রপ্তানি হয় 150 টন। তবে এবছর একই পদ্ধতিতে আম উৎপাদন করলেও অজানা কারণে বন্ধ রয়েছে আম রপ্তানি। এতে ক্ষতির মুখে পড়েছেন জেলার 3 শতাধিক বাগান মালিক। গত বছরের তুলনায় এইবারে আর কি ব্যাগিং এর পরিমাণ আরো বাড়ানো হয়েছে। আম বিদেশে রপ্তানি না করার ফলে এবার আমের বেশ ক্ষতি হচ্ছে এবং ভালো দাম পাওয়া যাচ্ছে না। যে ক্ষতি আর কি হচ্ছে সেটা আমাদের মনে হচ্ছে অসহনীয় আর কি। আমি এক্সপোর্ট করে যেন আমরা পূর্বের ন্যায় লাভবান হতে পারি, এই জন্য আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি। চলতি বছর শুধুমাত্র শিবগঞ্জ উপজেলাতেই প্রায় 1 কোটি ব্যাগ ব্যবহার হয়েছে বলে জানান স্থানীয় এই ব্যাগ সরবরাহকারী। প্রায় 25 লাখ আমি ব্যাগ বিক্রি করেছি এবং আমাদের এই এলাকাতে
প্রায় 1 কোটির অধিক ব্যাগ ব্যবহার করেছে কৃষক। জেলা থেকে আম রপ্তানি শুরু না হওয়ায় সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। এখন পর্যন্ত খুব কার্যকরভাবে রপ্তানি না হওয়ায় আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি। তা আমরা মনে করছি এ বিষয়ে কৃষি বিভাগের যে কোয়ারেন্টাইন ডিপার্টমেন্ট আছে তারা কিছুটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতে পারে। গত বছর জেলায় মোট 30 লাখ ব্যাগ ব্যবহার হলেও এবছর ব্যাগ ব্যবহার হয়েছে প্রায় 2 কোটি। সংশ্লিষ্টরা জানান এবছর 4000 মেট্রিক টনেরও বেশি রপ্তানিযোগ্য আম উৎপাদন হয়েছে। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। পূর্ব লন্ডনের কেনিংটন ও চেলসি কাউন্সিলের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাঙালি রাবেয়া বেগম ও তার মেয়ে হোসনে বেগমের দাফন সম্পন্ন হয়েছে। রোববার বাদজোহর ইস্ট লন্ডন মসজিদে তাদের জানাজা হয়। এতে বাঙালি কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। গত 13 জুন মধ্যরাতে 24 তলা গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। এতে বাঙালি সহ এ পর্যন্ত 80 জন মারা গেছেন। এর মধ্যে মৌলভীবাজারের কমরু মিয়ার পরিবারের 5 জন মারা যান। আমরা দোয়া করি আল্লাহ তাদের ব্যস্ত করুক এবং যে ছেলেটা বাঁচিয়ে আছেন আল্লাহ তারা সবর ধৈর্য দেওয়ার তখন দুঃখজনক যে ঘটনাটা ঘটছে এখানে আজকে আমরা একই পরিবারের 5 জন মারা গেছেন, 2 জনের জানাজা পড়লাম। এখানে অনেক লোক এসেছেন। আমাদের এখানে যারা মারা গেছেন আমরা আশা করি যে এটার তাদের একটা সুষ্ঠু বিচার হবে। ফ্রান্সের দক্ষিণ অঞ্চলের এভিগনন শহরে মসজিদের সামনে বন্দুকধারীর হামলায় 8 জন আহত হয়েছেন। রোববার নামাজ শেষে মসজিদের বাইরে মুসল্লিদের ভিড় লক্ষ্য করে 2 বন্দুকধারী হামলা চালায়। এতে 4 মুসল্লি ছাড়াও মসজিদের কাছে বসবাসকারী এক পরিবারের 4 জন আহত হন। এর মধ্যে 7 বছরের এক শিশু রয়েছে। নিরাপত্তা বাহিনীর ধারণা ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটছে। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। এর আগে গত মঙ্গলবার প্যারিসের উপশহর ক্রিটেইলে মসজিদের বারান্দায় গাড়ি তুলে দেওয়ার চেষ্টার সময় একজনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। Rouge qui était devant et donc a forcé le été néfaste mais bon কাতারকে সৌদি জোটের দেয়া 13 শর্ত বাস্তবায়নের সময়সীমা আরও 48 ঘন্টা বাড়িয়েছে উপসাগরীয় দেশগুলো। রোববার শর্ত পূরণের আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার পর সোমবার দোহাকে এক চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সময় আরও বাড়ানোর কথা জানানো হয়। তবে কাতার সরকার সময়সীমা শেষ হওয়ার আগেই চূড়ান্তভাবে এসব শর্ত প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে শর্তগুলো যাতে মেনে নেওয়া সম্ভব না হয় সেভাবেই তা আরোপের অভিযোগ করে দোহা। সন্ত্রাসবাদের সমর্থন ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনে গত 5 জুন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে প্রতিবেশী 7টি দেশ। 23 জুন সমস্যা সমাধানে দেশটিতে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার বন্ধ, ইরান এবং তুরস্কের সঙ্গে সম্পর্ক সীমিত করা, সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ ও কাতারে স্থাপন করা তুর্কি সামরিক ঘাঁটি বন্ধ সহ 13 দফা শর্ত দেয় সৌদি জোট। এদিকে আলোচনার মাধ্যমে কূটনৈতিক উপায়ে উপসাগরীয় অঞ্চলে চলমান সংকট সমাধানে ব্যবস্থা নিতে কাতারের আমিরের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে এ বিষয়ে কথা বলেন। কনফেডারেশনস কাপ ফুটবলের খবর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুটও মাথায় তুলল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। লার্স স্টিন্ডেলের গোলে ফাইনালে চিলিকে 1-0 গোলে হারিয়েছে জার্মানরা। এই জয়ে প্রথমবারের মতো কনফেডারেশনস কাপের শিরোপা জিতল ডায়মন্ডশাফটরা। কিছুর মাঝে ডায়মন্ডশাফটদের পাওয়ার ফুটবলের চেতনা প্রতিষ্ঠার সুনিপুণ চেষ্টা। যদিও ম্যাচের শুরুতে তারুণ্য নির্ভর শেষ বাঁশি বাজার আগে জার্মানদের ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় চিলি। যদিও সেট পিস থেকে শেষের নায়ক হতে পারেননি সানচেজ। 20 মিনিটে ডায়াজের করা ভুলের প্রায়শ্চিত্ত সতীর্থরা করতে পারেননি। এক বুক অনুতাপ আর খলনায়ক তকমা কপালে জুটিয়ে মাঠ ছেড়েছেন তিনি। তারুণ্যের কাছে হার মেনেছে অভিজ্ঞতা। 13 জুলাই লিওনেল মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে 2014 বিশ্বকাপের শিরোপা জার্মানরা জিতেছিল 1-0 গোলে। 3 বছর পর নয়ার গোচ্ছেদের অনুজদের কাছে এবার কাঁদলেন 1-0। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিচারপতিদের অপসারণের ক্ষমতা থাকছে না সংসদের হাতে। সংবিধানের 16 সংশোধনী অবৈধ, হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল, রাষ্ট্রপক্ষের অসন্তোষ। রাতভর বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি। সুরমা কুশিয়ারার পানি বিপদসীমার ওপরে, চট্টগ্রামে জলাবদ্ধতায় বিপাকে নগরবাসী।
রাজধানীর উত্তরায় 3টি ভবনে আগুনের ঘটনায় 2 জনের লাশ উদ্ধার, 2 জন দগ্ধ। পুড়ে গেছে ভবনগুলোর বেশিরভাগ অংশ। এবারের ঈদে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত 170। তথ্য ও গবেষণা সংস্থার। নজরদারির অভাবই কারণ বলছেন বিশেষজ্ঞরা। জনসচেতনতার তাগিদ। এবং মানব পাচার ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নজরদারিতে রাখার প্রভাব পড়বে জনশক্তি রফতানিতে। আশঙ্কা বিশেষজ্ঞদের। পাচার রোধে উদ্যোগ নেওয়ার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BL লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।